আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। চলুন জেনে নিয়ে যাক সারা দুনিয়ায় এই পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। রাফায় হামলা অবিলম্বে বন্ধ ও গাজা থেকে দ্রুত সব সেনা প্রত্যাহার না করা পর্যন্ত হামাস আর কোনো অস্ত্রবিরতি চুক্তির আলোচনায় যোগ দেবে না বলে সংগঠনটির পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। মিশর ও কাতারের মধ্যস্থতাকারীদের কাছে উপস্থাপন করা হামাসের নির্ধারিত শর্ত মেনে চলার মাধ্যমেই কেবল গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্ত করা সম্ভব বলে জানিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বৈদেশিক সম্পর্ক বিষয়ক প্রধান ওসামা হামদান। তিনি বলেন, একটি বাস্তব ও গুরুত্বপূর্ণ বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই কেবল জিম্মিদের মুক্ত করা সম্ভব হবে ইসরায়েলের পক্ষে। মিডল ইস্ট আইয়ের খবরে বলা হয়, সোমবার বৈরুতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন হামদান। এ সময় তিনি বলেন, গাজায় বেসামরিক নাগরিকদের ওপর হামলা হামাসের সশস্ত্র শাখাকে প্রতিরোধ প্রচেষ্টা থেকে বিরত করছে বলে ইসরায়েলি দখলদার বাহিনী যেই দাবি করেছে তা ভুল প্রমাণ করেছে প্রতিরোধ যোদ্ধাদের দুর্বার হামলা। হামাস কর্মকর্তা বলেন, চূড়ান্ত বিজয় অর্জনের জন্য উপত্যকা জুড়ে আরও গণহত্যা চালিয়ে হামাসের ওপর চাপ প্রয়োগে দখলদারদের মরিয়া চেষ্টা সফল হবে না। তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সমর্থকরা বিশ্বাসযোগ্য বন্দি বিনিময় চুক্তিতে যত বিলম্ব করবে তত বেশি জিম্মি ইসরায়েলের বোমা হামলা ও মার্কিন ক্ষেপণাস্ত্রের আঘাতে প্রাণ হারাবে। হামদান সতর্ক করে দিয়ে বলেন, অব্যাহত ছলচাতুরি, বিলম্ব, বোমাবাজি ও আগ্রাসনের অর্থ হল দখলদার বর্ণবাদী রাষ্ট্রের হাতে বন্দী থাকা ফিলিস্তিনিরা তাদের পরিবারের কাছে লাশ হিসেবে ফিরে যাবে। এর আগে তারা আর ফিরে যাবে না। অবশেষে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে ইউরোপের ৩ দেশ স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড। গতকাল মঙ্গলবার মার্কিন বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ইউরোপীয় ৩ দেশ স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর মাধ্যমে তারা গাজায় আগ্রাসন বন্ধে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করতে চেয়েছে। এ নিয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি প্রদানকারী দেশের সংখ্যা দাঁড়াল ১৪৫টিতে। ইউরোপের এই ৩ দেশের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি প্রদান প্রসঙ্গে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এক টেলিভিশন ভাষণে বলেছেন, এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। এর একটি বিশেষ লক্ষ্য রয়েছে, আর তা হল এর মাধ্যমে ইসরায়েল ফিলিস্তিন বিবাদ মিটিয়ে শান্তি অর্জনে সহায়তা করা। আইরিশ প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেছেন, এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এর মধ্য দিয়ে বিশ্বকে একটি বার্তা দিতে চাই। সেটি হল, এটি এমন একটি বাস্তব সিদ্ধান্ত যার মাধ্যমে দ্বিরাষ্ট্রীয় সমাধানের আশা করা যায়। অন্যদিকে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এক বিবৃতিতে বলেছেন, ৩০ বছরেরও বেশি সময় ধরে নরওয়ে ফিলিস্তিন রাষ্ট্রের অন্যতম শক্তিশালী উকিল। আজ নরওয়ে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল। এটি উভয় দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি মাইল ফলক হয়ে থাকবে। ইসরায়েলের বৈদেশিক গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান ইয়োসি কোহেন একাধিক গোপন বৈঠকে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশলকে হুমকি দিয়েছিলেন। তিনি যেন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত বাদ দেন, সেজন্য চাপ প্রয়োগের চেষ্টা হিসেবে এই হুমকি দেওয়া হয় বলে ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানের অনুসন্ধানে বেরিয়ে এসেছে। ফিলিস্তিনের অধিকৃত এলাকাগুলোতে ইসরায়েলের যুদ্ধাপরাধ সংগঠিত করার অভিযোগের আনুষ্ঠানিক তদন্ত শুরুর সিদ্ধান্ত নিয়েছিলেন আইসিসির সাবেক কৌশলী ফাতাউ বেনসুদা। এটা নিয়ে কয়েক বছর ধরে তার সঙ্গে যোগাযোগ করেন মোসাদের সাবেক প্রধান ইয়োসি কোহেন। এ বিষয়ে ২০২১ সালে শুরু হওয়া অনুসন্ধান গত সপ্তাহে শেষ হয়। এ সময়ে এই তথ্য বেরিয়ে আসে যখন ফাতাউ বেনসুদার উত্তরসূরি বর্তমান প্রধান প্রসিকিউটর করিম খান গাজায় চলমান যুদ্ধে ইসরায়েল যেসব অপরাধ করছে তার জন্য দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আর্জি জানান। হামাসের ৩ নেতার পাশাপাশি নেতানিয়াহু ও তার প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছেন করিম খান। আইসিসির এই পদক্ষেপকেই দীর্ঘদিন ধরে ভয় করে আসছিল ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব। ইয়োসি কোহেন মোসাদের পরিচালক থাকাকালে আইসিসির কৌশলীদের বিরুদ্ধে নানা তৎপরতায় যুক্ত হয়েছিলেন। ইসরায়েলের একজন সিনিয়র কর্মকর্তার তথ্য মতে দেশের উচ্চ পর্যায় থেকে তার এসব কর্মকাণ্ডের অনুমোদন দেওয়া হয়েছিল। এ বিষয়ে অবগত আরেকটি ইসরায়েলি সূত্র জানিয়েছে, মোসাদের লক্ষ্য ছিল ফাতাউ বেনসুদার সঙ্গে সমঝোতা করা বা তাকে এমন একজন হিসেবে তালিকাভুক্ত করা যিনি ইসরায়েলের চাওয়াগুলো পূরণে সহযোগিতা করেন।
সংশ্লিষ্ট আরেকটি সূত্রের মতে ইয়োসি কোহেন তখন নেতানিয়াহুর অনানুষ্ঠানিক বার্তাবাহক হিসেবে ভূমিকা পালন করছিলেন। সে সময় নেতানিয়াহুর সবচেয়ে ঘনিষ্ঠজনদের একজন কোহেন রাজনৈতিক ক্ষমতাধর ব্যক্তি হিসেবে উঠে আসছিলেন। তিনি আইসিসিকে দুর্বল করার জন্য দেশটির প্রায় এক দশক ধরে চলা প্রচেষ্টায় মোসাদকে যুক্ত করার বিষয়টি ব্যক্তিগতভাবে নেতৃত্ব দিয়েছিলেন। চারটি সূত্র নিশ্চিত করে বলেছে, কোহেনের ক্রমাগত হুমকি নিয়ে উদ্বেগের মধ্যেও বেনসুদা আইসিসির কয়েকজন সিনিয়র কর্মকর্তার কাছে কোহেনের বিরুদ্ধে তাকে নিয়ন্ত্রণ করার প্রচেষ্টার বিষয়টি জানিয়ে দিয়েছিলেন। ওই সূত্রগুলোর মধ্যে ৩ জন বিষয়টি সম্পর্কে আইসিসির কাছে বেনসুদার আনুষ্ঠানিক অভিযোগের বিষয়ে জানতেন। তারা বলেন, বেনসুদা ওই সময় বলেছিলেন কোহেন তাকে বেশ কয়েকবার ফিলিস্তিন নিয়ে আইসিসির ফৌজদারি তদন্ত এগিয়ে না নিতে চাপ দিয়েছেন। আইসিসির কর্মকর্তাদের কাছে দেওয়া ভাষ্য অনুযায়ী কোহেন তাকে বলেছেন, আপনার আমাদের সাহায্য করা উচিত এবং আমাদেরও আপনাকে সেবা করতে দিন। আপনি এমন কোনো কিছুর মধ্যে জড়াবেন না যাতে আপনার বা আপনার পরিবারের নিরাপত্তার সঙ্গে আপোষ করতে হতে পারে। কোহেন মূলত বেনসুদাকে ভয় দেখাতে ও প্রভাবিত করার চূড়ান্ত প্রচেষ্টার অংশ হিসেবে জঘন্য কৌশল প্রয়োগ করেছিলেন, কিন্তু তা ব্যর্থ হয়েছিল। তারা কোহেনের এই আচরণকে নিপীড়নের সঙ্গে তুলনা করেন। দুটো সূত্রে বলেছে, মোসাদ বেনসুদার পরিবারের সদস্যদের প্রতিও নজর রেখেছিল এবং তার স্বামীর গোপন কথাবার্তার রেকর্ড সংগ্রহ করেছিল। ইসরায়েলি কর্মকর্তারা পরে ওই রেকর্ড নিয়ে বেনসুদার বদনাম করার চেষ্টা করেছিল। দ্য গার্ডিয়ানের অনুসন্ধানী প্রতিবেদনে দেখা গেছে, ইসরায়েলের একাধিক গোয়েন্দা সংস্থা 1 দশকের বেশি সময় ধরে আইসিসির বিরুদ্ধে গোপনে যুদ্ধ করে যাচ্ছে। গার্ডিয়ানের পক্ষ থেকে যোগাযোগ করা হলে পরে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র বলেন, আমাদের কাছে পাঠানো প্রশ্নগুলোতে অনেক মিথ্যা এবং ভিত্তিহীন বিষয় রয়েছে যা ইসরায়েল রাষ্ট্রকে আঘাত করার জন্য করা হয়েছে। অন্যদিকে কোহেন এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। বেনসুদার পক্ষ থেকেও কোনো মন্তব্য করা হয়নি। বেনসুদার ওপর মোসাদের এই প্রভাব খাটানোর প্রচেষ্টার বিষয়টি সম্প্রতি আইসিসির প্রধান কৌশলী করিম খানের এক সতর্কবার্তায় উঠে এসেছে। তিনি বলেন, আইসিসির কর্মকর্তাদের কাজে বাধা দিলে, ভয় দেখানো হলে বা অন্যায়ভাবে প্রভাবিত করার চেষ্টা করা হলে তিনি ব্যবস্থা নিতে দ্বিধা করবেন না। এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যার বিচারের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকার দায়ের করা অভিযোগের পক্ষে অবস্থান নিচ্ছে মেক্সিকো। গতকাল মঙ্গলবার দেশটির পক্ষ থেকে এই সংক্রান্ত একটি ঘোষণাপত্র আদালতে দাখিল করা হয়েছে। আইসিজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা বলা হয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যা ও ব্যাপক ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে বিভিন্ন দেশ ক্ষোভ প্রকাশ করে দক্ষিণ আফ্রিকার উদ্যোগে যোগ দেওয়ার কথা জানিয়েছে। তারা বলছে, ইসরায়েল গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর চলমান হামলায় 1948 সালের জাতিসংঘ গণহত্যা সনদ লঙ্ঘন করেছে। গত জানুয়ারি মাসের পর কলম্বিয়া ও লিবিয়া ঘোষণা দেয় তারা আইসিজিতে ইসরায়েলের বিরুদ্ধে দায়ের করা মামলায় দক্ষিণ আফ্রিকার সাথে যোগ দেবে। মিশর ও তুরস্কও জানিয়েছে তারাও ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার উদ্যোগের সাথে যোগ দেবে। আইসিজে প্রতিষ্ঠার সনদ রোম সংবিধির 62 ধারার আওতায় নিকারাগুয়াও দক্ষিণ আফ্রিকার পক্ষভুক্ত হওয়ার আবেদন করেছে। ইরানের পক্ষ থেকে পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার করা যায় এমন ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে সম্পর্ক উন্নয়নে আলোচনা স্থবির হয়ে পড়ার পর ইরান তাদের কার্যক্রমে গতি এনেছে। গত সোমবার আইএই এর 2টি গোপন প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। আইএই এর প্রধান রাফায়েল গ্রোসি বলেন, ইরানে আইএইএ বেশ কিছু কঠিন সমস্যার মধ্যে পড়েছে। গত বছর তাদের যৌথ বিবৃতিতে দেওয়া প্রতিশ্রুতির সামান্য কিছু পদক্ষেপ ইরানে গ্রহণ করা সম্ভব হয়েছে। এ মাসে গ্রোসি ইরানি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার জন্য ও সহযোগিতা জোরদার করতে ইস্পাহান যান, কিন্তু এরপর থেকে তাদের আলোচনা আবার স্থবির হয়ে পড়ে। এর মধ্যে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন। ইরানের নতুন সরকারের কাছে তিনি আলোচনা চালিয়ে যাবার আহ্বান জানিয়েছেন। আইএই এর 35টি সদস্য দেশের বোর্ড অব গভর্নরের পক্ষ থেকে 1.5 বছর আগে ইরানের বিরুদ্ধে একটি খসড়া প্রস্তাব পাশ করা হয়। এতে দ্রুত ইরানকে আইএই এর তদন্তে সহযোগিতার আদেশ দেওয়া হয়। ওই সময় ইরানের ঘোষণা না দেওয়া 3টি স্থাপনায় ইউরেনিয়াম সমৃদ্ধের কাজ চলছিল। এরপর ইরানের পক্ষ থেকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা 2টিতে নামিয়ে আনা হয়েছে। ফ্রান্স ও যুক্তরাজ্যের পক্ষ থেকে আগামী সপ্তাহের বোর্ড মিটিংয়ে ইরানের জন্য নতুন খসড়া প্রস্তাব আনার জন্য চাপ দেওয়া হচ্ছে। তবে যুক্তরাষ্ট্র তাতে সমর্থন দেয়নি। এই ধরনের পদক্ষেপ নিলে ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচিতে আরও বাড়তি পদক্ষেপ গ্রহণ করে থাকে।
হজের নতুন দুটি প্যাকেজ ঘোষণা করেছে সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়। সৌদির স্থানীয় বাসিন্দা ও প্রবাসীদের জন্য এই প্যাকেজ দুটি ঘোষণা করা হয়। গত ২৭ মে সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সৌদি গ্যাজেট। হজ ও ওমরা মন্ত্রণালয়ের ঘোষণা করা প্যাকেজ দুটির মধ্যে প্রথম প্যাকেজে মক্কায় সুসজ্জিত আবাসিক ভবনে কম খরচে থাকার সুযোগ রাখা হয়েছে। এই প্যাকেজের আওতায় হজ যাত্রীরা আল তারবিয়ায় দিন থেকে আরাফা, আল নাহর ও আল তাশরিক দিবসে মিনা, মুজদালিফা এবং আরাফাতের পবিত্র স্থানগুলোতে পরিবহন সহ অন্যান্য মৌলিক সেবা পাবেন। প্যাকেজটির দাম নির্ধারণ করা হয়েছে সৌদি আরবের মুদ্রায় ৪,০০০ রিয়াল। অন্য প্যাকেজে মিনায় নবনির্মিত কিদানা আল ওয়াদি টাওয়ারে থাকার ব্যবস্থা করা হয়েছে। এই প্যাকেজের দাম শুরু হবে ১৩,০০০ রিয়াল থেকে। এই প্যাকেজের আওতায় হজের দিনগুলোতে হজযাত্রীরা আরামদায়ক শীতাতপ নিয়ন্ত্রিত বাসে যাতায়াত করতে পারবেন। এছাড়াও এতে বিভিন্ন ধরনের খাবার, ঠান্ডা এবং গরম পানীয় এবং আরাফাতে সুসজ্জিত ক্যাম্পের পাশাপাশি মুজদালিফাতে রাত্রিযাপনের সুযোগ রয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।